আসসালামু আলাইকুম। আজ 10ই আগস্ট 2026 সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান এখন কি করছেন ঢাকায়? 70 অনুচ্ছেদ না থাকলে প্রেসিডেন্ট পদে অলি আহমদ বীর বিক্রম জয়ী হতেন। হরমুজে মার্কিন জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা। এবার বিস্তারিত। সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহির্বিভাগের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের প্রধান পরাগ জৈন। রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে 4 সদস্যের প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সরকারের একটি সূত্রের বরাতে bdnews24.com জানিয়েছে, বাংলাদেশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আমন্ত্রণে 4 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি ঢাকায় এসেছেন। সফরের সময় তারা ঢাকায় একটি হোটেলে অবস্থান করবেন বলে জানিয়েছে ওই সূত্র। তবে ভারতীয় প্রতিনিধি দলের এ সফর নিয়ে বাংলাদেশ বা ভারত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। পরাগ জৈন রয়ের সচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের বিশেষ সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ঢাকা সফরে তার সঙ্গে রয়েছেন অশ্বিন মুকুন্দ কেটনিস, রাহুল নেগি ও শৈবাল রায়চৌধুরী। ঢাকায় আসার আগে প্রধান পরাগ জৈন চীন সফর করেছেন বলেও জানা গেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এই অনুরোধ জানানো হয়। সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ তথ্য জানিয়েছেন। খলিলুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করার জন্য বিষয়টি উঠে এসেছে। আমরা তাদের বলেছি প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এ ব্যাপারে একটি ইতিবাচক দিকে এগোবে। এছাড়া শহীদ হাদির সন্দেহভাজন হত্যাকারীরা আপনারা জানেন ধরা পড়েছে। ভারত সেসব কাগজপত্র চেয়েছিল, সবকিছু তাদের দিয়েছে। আমাদের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয় হাদি ইস্যু। আমরা বলেছি হত্যাকারীদের যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করার জন্য, বলেন তিনি। আনুষ্ঠানিক দায়িত্ব শুরুর 1.5 মাসের মাথায় আজ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ পেলেন দীনেশ ত্রিবেদী। সেই সাক্ষাতের দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির জন্য গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে সীমান্ত হত্যা ও পুশিন নিয়ে আলোচনা প্রশ্নে খলিলুর রহমান বলেন, এগুলো আলোচনা হয়েছে, এগুলো খুব সংক্ষেপে আলোচনা হয়েছে, এগুলো তো প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা নয়। গতকাল আমার সঙ্গে দীনেশ ত্রিবেদীর এ বিষয়ে আলোচনা হয়েছে। 5 আগস্টের জন্য শেখ হাসিনা যা ঘটিয়েছেন সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে কিনা এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, এখানে দুঃখ প্রকাশের ব্যাপার তো নয়। আপনাকে ভালো করে বুঝতে হবে কি হয়েছে জিনিসটা। একটা রাষ্ট্রের 3টা স্তম্ভ থাকে, নির্বাহী, আইন প্রণয়ন এবং বিচার বিভাগ। দণ্ডপ্রাপ্ত হাসিনা, তার জায়গা হলো জুডিশিয়ারি। বাংলাদেশের একটা কোর্ট তার বিচার করেছে, তাকে দণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে কি হয়, তাকে হেফাজতে নেওয়া হয় এবং তার জন্য কিছু বক্তব্য থাকে। আত্মপক্ষ সমর্থনের কিছু থাকলে সেটা আদালতে বলবে। তিনি বলেন, 5 তারিখ হাসিনা যে কাজটা করেছে সেটা হলো বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভের প্রতি বিদ্বেষ ছড়িয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করে দিয়েছে। গতকালও আমি বলেছি, আমাদের পুরো রাষ্ট্রের কাঠামোর প্রতি আমরা চাই সব দেশ শ্রদ্ধাশীল হোক এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করতে পারবে এবং বুঝতে পেরেছে। খলিলুর রহমান বলেন, আমার ধারণা হচ্ছে তারা এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আশা করব আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবে না। তাদের সঙ্গে আমার যা কথা হয়েছে, আমি কিছুটা হলেও আশ্বস্ত এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে চীনকে বিরাট একটা জায়গা দিয়েছে। চীন থেকে আমি ঘুরে এসেছি, তাদের সঙ্গে কথা বলেছি। চট্টগ্রামের আনোয়ারাতে তারা কয়েকশো মিল কারখানা তৈরি করবে। সমগ্র চট্টগ্রামের মানুষ ইনশাআল্লাহ সেখানে কাজ করার সুযোগ পাবে। তার ফলে একদিকে বেকার সমস্যার সমাধান করা সম্ভব হবে, একই সঙ্গে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করব। সেই মুদ্রা দিয়ে দেশের অর্থনীতি শক্তিশালী করব। বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা গড়ে তুলব। দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করব।
দেশে ঘটবে শিল্প বিপ্লব। দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম। এর আগে প্রধানমন্ত্রী সরাসরি হেলিকপ্টারে মহেশখালীর মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ চলমান বিভিন্ন মেগা প্রকল্প কার্যক্রম সচক্ষে পরিদর্শন করেন। এ সময় তিনি জাপানের কাশিমা বন্দরের একই আদলে নির্মাণাধীন মাতার বাড়ি বহু সুবিধা সম্পন্ন গভীর সমুদ্র বন্দর সম্পর্কে আগ্রহ ব্যক্ত করেন। তাছাড়া উপকূলের দ্বীপ ও চরাঞ্চলের বিস্তীর্ণ জমিতে স্বল্প খরচে সোলার বিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের মাধ্যমে দেশে সুলভে বিদ্যুৎ ঘাটতি পূরণের দিক নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও 11 দলীয় ঐক্য কেন প্রার্থী দিয়েছে, এমন প্রশ্নের জবাবে জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ বলেছেন, জয় পরাজয় তাদের কাছে মূল বিষয় নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। সোমবার অর্থাৎ 10 আগস্ট নির্বাচন কমিশন থেকে 11 দলীয় ঐক্যের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে জয় পরাজয় বিষয় নয়, বিষয় হচ্ছে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে নিয়ে আসছি। তিনি বলেন, সংবিধানের 59 অনুচ্ছেদে রাষ্ট্রের সর্বস্তরের শাসন ব্যবস্থা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালনার কথা বলা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ ও মর্যাদাপূর্ণ পদ রাষ্ট্রপতির নির্বাচনও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায় তাহলে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়। হামিদুর রহমান আজাদ দাবি করেন, সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার করা হলে 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল। গণভোটের রায় বাস্তবায়িত হলে 70 অনুচ্ছেদ সংস্কারের আওতায় আসত এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতেন বলে দাবি করেন তিনি বলেন, একদিকে আপনি সংসদ সদস্যকে ভোটাধিকার দিয়েছেন, আবার তার সেই অধিকারের উপর হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ আরোপ করে রেখেছেন। আপনি বলেছেন পাখির মতো স্বাধীন, কিন্তু হাত পা বাঁধা। 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় বিএনপি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং জামায়াতে ইসলামী বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছিল। ওই সংসদে জামায়াতের 18টি ও জাতীয় পার্টির 35টি আসন ছিল। অন্য দলগুলোরও আসন ছিল। সে সময় বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সম্মিলিত অবস্থান নেওয়া হলে পরাজয়ের সম্ভাবনা তৈরি হতে পারত বলে মন্তব্য করেন তিনি। তবে এবার বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে সেই সম্ভাবনা না থাকলেও 11 দলীয় ঐক্য কেন প্রার্থী দিয়েছে, এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেনি। এই বিষয়টি তারা জনগণের সামনে তুলে ধরতে চান। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধের ভূমিকার কথা তুলে ধরে হামিদুর রহমান আজাদ বলেন, তিনি একজন বর্ষিয়ান নেতা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সময়ের একজন সাবসেক্টর কমান্ডার। তিনি 4 বার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং 6 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার দাবি, অলি আহমদ একজন পিএইচডি ধারী দক্ষ কর্মকর্তা ও অভিজ্ঞ রাজনীতিবিদ। তার গ্রহণযোগ্যতা রয়েছে এবং তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। হামিদুর রহমান আজাদ বলেন, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে অলি আহমদ সবার কাছে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারতেন, কিন্তু গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় সেই সুযোগ তৈরি হয়নি। এবার জানাবো পড়শির খবর। ভারতের ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী রাঁচিতে বিধানসভা ঘেরাও কর্মসূচি পালন করছেন। সোমবার 10 আগস্ট ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা রাঁচিতে জড়ো হন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দু এই তথ্য নিশ্চিত করেছে। বিক্ষোভকারীরা বিধানসভার দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিধানসভা চত্বরসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বিভিন্ন এলাকায় ব্যারিকেডও বসানো হয়েছে। রাঁচিতে অধিকাংশ স্কুল আজ বন্ধ রয়েছে। এর আগে রোববার প্রায় 6 ঘন্টার আলোচনার পর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে 14তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষার
জেপিএসসি এবং 2023 ও 2025 সালের ব্যাকলগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে পরীক্ষার্থীরা পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এর তদন্তের দাবি থেকে সরে আসেননি। আন্দোলনকারীরা উক্ত প্রিলিমিনারি পরীক্ষা সহ কালো তালিকাভুক্ত সংস্থা টিএসআর ডাটা প্রসেসিং প্রাইভেট লিমিটেডের সঙ্গে সংশ্লিষ্ট সব পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সরকার 13টি পরীক্ষা বাতিলের দাবি জানালেও মাত্র 3টি পরীক্ষা বাতিল করতে রাজি হয়েছে। আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সাংবিধানিকভাবে পরিচালিত হবে। ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অংশ নিয়েছেন। প্রায় 2 সপ্তাহ ধরে চলা আন্দোলনের অংশ হিসেবে 6 জন শিক্ষার্থী অনশন করেছেন। শিক্ষার্থীদের সঙ্গে সরকারের একাধিক দফা আলোচনা হলেও সিবিআই তদন্তের দাবি কোনো সমাধান হয়নি। একদিকে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগের মধ্যে জেপিএসসিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সিআইডির তলবের পর কমিশনের 3 সদস্য পদত্যাগ করেছেন। এর আগে গত 22 জুলাই জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতে পদত্যাগ করেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেছেন, নিয়োগ পরীক্ষায় অনিয়মের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এবার জানাবো ইরান প্রসঙ্গ। হরমুজ প্রণালীর দক্ষিণ করিডোরে মার্কিন সমর্থিত বাণিজ্যিক নৌপথে একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার 10 আগস্ট গালফ নিউজের বরাতে জানা গেছে, হামলার পর ওয়ান উপকূলের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের হরমুজ লেটার অ্যাকাউন্ট থেকে প্রথম প্রকাশিত ভিডিও এবং তথ্যে দেখা যায়, সোমবার ভোরে দক্ষিণ ইরানের সিরিক এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এক্সের বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে এবং একই সঙ্গে দক্ষিণ ইরানের আকাশে মার্কিন একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবিও উঠেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই হামলার বিষয়ে ইউকেএমজিও, মার্কিন সেন্ট্রাল কমান্ড, ইরানের সরকারি সংবাদ মাধ্যম বা শীর্ষ আন্তর্জাতিক কোনো সংস্থা থেকে আনুষ্ঠানিক সত্যতা নিশ্চিত করা হয়নি। আক্রান্ত জাহাজের নাম, মালিকানা, কাস্টমস, নাবিকদের অবস্থান বা মোট ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। এর আগে গত 8 আগস্ট খাসাব থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতের কথা নিশ্চিত করেছিল ইউকেএমটিও। ইরান দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যে তেহরানের নির্ধারিত নৌপথ না মানলে পরিণতি ভোগ করতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবাহী নৌপথে এ ধরনের আক্রমণ বিশ্ববাজারে তেলের দাম, জাহাজ চলাচলের ঝুঁকি এবং বীমা খরচ বাড়িয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খোলা হবে না বলে ইরান আগেই সাফ জানিয়ে দিয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের 15 দফা গাজা পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফা গাজা পরিকল্পনা বাতিল হয়ে গেল। এ বিষয়ে নেতানিয়াহু বলেন, যতক্ষণ পর্যন্ত গাজা থেকে হামাসের সকল অস্ত্র বাস্তবিকভাবে অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল কোনো চুক্তি মানবে না। ট্রাম্পের বোর্ড অব পিস নামের একটি চুক্তি গত মাসে সম্পাদিত হয়, যেখানে হামাস সহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রকরণের কথা ছিল। কিন্তু হামাস বলেছে, ভারী অস্ত্র তখনই জমা দেয়া হবে যখন ইসরায়েল সব সেনা সরিয়ে নেবে এবং সকল প্রকার আগ্রাসন থামাবে। গত বছর অক্টোবরে চুক্তি হওয়ার পরও প্রায় প্রতিদিনই ইসরায়েল গাজাতে হামলা চালিয়েছে। মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু জানান, ইসরায়েল 15 দফা দাবি মানে না। ইসরায়েলের সেনারা সরবে না যতক্ষণ পর্যন্ত হামাসের সকল অস্ত্র জব্দ করা হচ্ছে। তিনি এই সকল অস্ত্রকে ইসরায়েল ও এর নাগরিকদের জন্য হুমকি বলেও মন্তব্য করেন। রোববার হামাসের এক নেতা বিবিসিকে জানিয়েছেন, তারা 15 দফা চুক্তির সবটা মানতে প্রস্তুত। তারা মধ্যস্থতাকারীদের বলেন, সকল পক্ষকে চুক্তি মানতে রাজি করাতে। ইসরায়েল ট্রাম্পের আরও একটি গাজার শান্তি পরিকল্পনা ভেস্তে দিল। এর আগে গত সেপ্টেম্বরে তারা ট্রাম্পের আরেকটি প্রস্তাব বাতিল করে। গাজাকে পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেয়া এই 15 দফার আওতায় ছিল একটি বোর্ড অব পিস গঠন, যা চুক্তির বাস্তবায়ন তদারকি করবে, হামাসের নিরস্ত্রকরণ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা এবং গাজা পুনর্গঠন। এবার জেনে নেব যা আছে ওই গাজা শান্তি চুক্তিতে। নেতানিয়াহুর চুক্তি নিয়ে এমন মন্তব্য আচমকা নয়।
যদিও তিনি সময় নিয়ে এটিকে বাতিল করেছেন, নেতানিয়াহু বেশ কিছু বিষয় নিয়ে বিপাকে আছেন। এটা পরিষ্কার সে ট্রাম্পের পরিকল্পনায় খুশি নন, কিন্তু একই সঙ্গে তিনি ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পকেও হতাশ করতে চান না। প্রথমবারের মতো হামাস অস্ত্র সমর্পণে রাজি হওয়ায় মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প এই চুক্তিকে স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে পদক্ষেপ বলেছিল। যদিও এটি ছিল গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে, এখন নেতানিয়াহু এই শর্ত না মানায় ট্রাম্পের সেই পরিকল্পনা মাঠে মারা যাচ্ছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ কূটনীতিক নিকোলাই স্লাদেনভ এই পরিকল্পনার জোরালো পক্ষে অবস্থান নিয়ে বলেন, সংঘাতের একটি ইতিবাচক সমাধানের আশায় নিবিড় আলোচনা চলছে। ইসরায়েলের চ্যানেল 12-কে দেয়া এক সাক্ষাৎকারে গাজার জন্য গঠিত শান্তি বোর্ডের এই উচ্চ প্রতিনিধি জানিয়েছেন, গত 7 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি রোধে এই পরিকল্পনাটি একমাত্র কার্যকর পথ। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা অনেক সময় ছোট ছোট কাজ করি না, কারণ ছোট কাজ করতে গেলে নিজেকে ছোট মনে হয়। একটা উদাহরণ দিচ্ছি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ছাত্রাবস্থায় তিনি রুটি বিক্রি করে তার শিক্ষার খরচ চালাতেন। তাহলে দেখুন, তিনি রুটি বিক্রি করেছেন এক সময়, আর আজকে তিনি তুরস্কের মতো রাষ্ট্রে 20 বছর ধরে প্রেসিডেন্ট। সুতরাং ছোট কাজে কখনোই নিজেকে ছোট মনে করবেন না, বরং ছোট কাজ থেকে শিক্ষা নেবেন, যাতে বড় কাজ করতে গেলে আপনার পথ নির্বিঘ্ন হয়। আজ থেকেই শুরু করুন না। পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। প্রত্যেকটি কাজেই যদি আপনি মনোযোগ দিতে পারেন, অনুপুঙ্খ বা সুচারুভাবে সম্পাদন করতে পারেন, তাহলে অবশ্যই এর একটি মূল্য আছে। আর কথায় তো আছেই, কাজ কখনো কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।